আমার আসামিরা পক্ষে আমি এই রকমের যে অপরাধের কথা বলা হয়েছে এটাকে আমি দৃঢ়তার সহিত অস্বীকার করতেছি। এরকম কোন অপরাধ আমাদের আসামি তার হয় নাই। ব্যাখ্যা আসি, অভিযোগের বিবরণটা কিভাবে আসছে সেখানে আমি বলতেছি। 2024 সালের 14 জুলাই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর ডক্টর এস.এম. মাকসুদ কামালের মধ্যে অনুষ্ঠিত ফোনালাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনার ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান কোটা প্রথা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান অসামরিক ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে পুনরায় রাজাকার উল্লেখ করে তাদের ফাঁসি দেওয়ার এবং গুলি করে হত্যার নির্দেশ দেন। এই যে কথাটা বলেছে যে রাজাকার উল্লেখ করে, তাদেরকে রাজাকার উল্লেখ করে না, এ কথা আমি আগেও বলেছি। যারা রাজাকার সেই রকমের ক্ষেত্রে এই প্রসঙ্গটা এসছে, উনি ওই ছাত্রদেরকে রাজাকার বলেন নাই এবং তাদেরকে গুলি করা বা ফাঁসি করার এরকম কোনো বক্তব্য উনি দেন নাই। 2024 সালে 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা তার ফুফাতো ভাই পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলুল নূর তাপসের মধ্যে অনুষ্ঠিত তার একটি ফোনালাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষে থেকে রাষ্ট্রের নির্বাহী প্রধান ও ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রধান কোটা প্রথা সংস্কার দাবিতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনতে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে হত্যা ও নির্মূলের জন্য তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। এছাড়াও তিনি ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করে তাদেরকে বেআইনি আটক করার আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহার নির্দেশ দেন। উপরোক্ত নির্দেশনার ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে বেআইনি আটক করে নির্যাতন, তাদের উপর নির্বিচারী গুলিবর্ষণ, হত্যা, হেলিকপ্টার ব্যবহার, নির্বিচারী গুলিবর্ষণের মাধ্যমে নারী ও শিশু সহ দেড় সহস্রাধিক মানুষ হত্যা ও হাজার হাজার মানুষকে আহত করে। এবং এই শেখ হাসিনার এটা ষড়যন্ত্রমূলক এবং নির্দেশনা বাস্তবায়নে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আহসান খান কামাল এবং কোর কমিটি গ্যাং অফ 4 এর সদস্য তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন এবং তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনী ড্রোন ব্যবহার করছে, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র এইগুলি ব্যবহারের নির্দেশনা প্রদান করে এটা বাস্তবায়ন নিশ্চিত করেছে। এই জায়গাটা আমার বক্তব্য হলো এই যে একটি চলমান আন্দোলন নিয়ন্ত্রণের জন্য যদি ড্রোন ব্যবহার করা হয়, যে ড্রোন ব্যবহারের অর্থ এই নয় যে ড্রোন থেকে গুলি করা, ড্রোন থেকে মানুষকে তার গায়ের উপরে আন্দোলনকারীদের উপরে বোমা ফেলেছে, নট দ্যাট। আগে ড্রোনটা বলতেছি আমি, ড্রোনটা হেলিকপ্টার আসতেছে হ্যাঁ লোকেট করার জন্য। এই যে লোকেট করছে ড্রোন লোকেট করছে কেন? যে লোকেট করে দেখছে কোন জায়গায় বেশি জনতা বেশি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে, জানমালের ক্ষতি করতে পারে, সেই জায়গাটাকে লোকেট করে জায়গাটাকে যাতে জনসাধারণকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, যাতে ওইরকম কোনো অপরাধ বা ওইরকম কোনো জানমালের ক্ষতি না হয়। এই লোকেট শব্দের অর্থ যদি বলা হয় যে ধরে কোন জায়গায় জনতা আছে, ছাত্র জনতা আছে, তাদের উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করে শেষ করে দেওয়া, নট দ্যাট। তাই যদি হয় ড্রোন ব্যবহার করে জায়গাটা লোকেট করে হেলিকপ্টার দিয়া গুলি করে ওই মানুষদেরকে শেষ করে দেয়া, তাহলে তো 1-2 মানুষ মারা যাবে না, একটা জায়গায় হাজার হাজার মানুষ মারা যাবে প্রতিটি জায়গায়। আমিও তো মানুষ, আমিও দেখেছি, তৎকালীন সময়ের ভিডিও দেখেছি, টেলিভিশন দেখেছি, আপনারা যেমন দেখেছেন আমিও দেখেছি, বাংলার সব মানুষ দেখেছে। সেইটাই বলতেছে, সেইটাই প্রশ্ন করে আসতেছে। তাই ড্রোন ব্যবহার করে লোকেট করে হেলিকপ্টার দিয়ে যদি গুলি করে হত্যা করতে হয় তাহলে তো একসঙ্গে হাজার হাজার মানুষ মারা যাবে। কিন্তু কই সেরকম হাজার হাজার মানুষ তো কোথাও মারা যায় না, গিয়েছে কিছু মানুষ মারা যে গিয়েছে সেটা আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে হয়তো কিছু দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাগুলোকে সবসময় যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের নির্দেশনায় হয়েছে এভাবে ভাবা ঠিক না। এবং ওই যে সমস্ত লোকেরা ওখানে হত্যা হয়েছে, সেই হত্যা শুধু যে পুলিশ দ্বারা হয়েছে এভাবেও বলেন। আমি আমার সাক্ষীদেরকে কিন্তু জেরায় প্রশ্ন করেছিলাম যে আসামিদের দ্বারাই যাদের কথা বলেছেন তারা না, আন্দোলনকারীদের দ্বারাও আসামিদের এই যে পুলিশের উপরে চড়াও হওয়া, তাদের উপরে আক্রমণ করা এগুলি হয়েছে এবং সে কারণেও
এবং আপনারা একটা ডিজাইনের মাধ্যমে এসছেন এই সরকারকে উৎখাতের জন্য। সে ডিজাইন থেকে এই পরিকল্পনার মাধ্যমে এই ঘটনাগুলা আপনারা ঘটিয়েছেন এবং সেক্ষেত্রে আপনারাও এই মৃত্যুর জন্য দায়ী। এই সব সাক্ষীদের কাছে আমি প্রশ্ন করেছি এবং সে প্রশ্নতে তারা হয়তো ডিনাই করেছে। এখন আমার এই যে তারা ডিনাই করেছে আমি প্রশ্ন করেছি, এই বিবেচনা মাননীয় আদালতের, মাননীয় আদালত বিবেচনা করে দেখবেন যে আর এই যে কথাটা বললাম এখন ড্রোন ব্যবহার করে হেলিকপ্টার ব্যবহার করে তাইলে অনেক মানুষ মারা যেতে পারতো, তা যায় না। যেহেতু এগুলো এভাবে হয় নাই, অতএব ড্রোন ব্যবহার করে ছাত্র জনতাকে মারার কোন উদ্দেশ্য ছিল না। এবং হেলিকপ্টার ব্যবহার করে, হেলিকপ্টারে একটা ছবি ভিডিওতে আছে, হ্যাঁ হেলিকপ্টার দেখা গেছে, আমিও দেখেছি কয়েকটা গুলি হয়েছে। হেলিকপ্টারের গুলিকে টার্গেটেড, কোন টার্গেটকে হেলিকপ্টারের গুলিকে কোন হেলিকপ্টারে কে গুলি করেছে এবং হেলিকপ্টারের গুলিতে কে মারা গেছে, হেলিকপ্টারের যে গুলিটা ছোড়া হয়েছে সেই গুলিটা কার শরীর থেকে উদ্ধার হয়েছে, এই কথাটা কি রাষ্ট্রপক্ষ ক্লিয়ার করে কোথাও জায়গায় বলতে পেরেছেন? উনি কি লোকেট করতে পেরেছেন? যতক্ষণ পর্যন্ত হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে সেই গুলি থেকে মারা গেছে এবং কে মারা গেছে সেইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, অর্থাৎ হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এবং কোন লোক তার কারণে মারা গেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। বলেছি তো কোথায়? অনেকের মাথা দিয়ে হ্যাঁ, কিন্তু হ্যাঁ মাথা দিয়ে বলা হয়েছে যে উপর দিয়ে এরকম পড়েছে, মাথা দিয়ে গুলি করে বেরিয়ে গেছে বলেছে, কিন্তু উপর থেকে নিচের দিকে হ্যাঁ গুলির ডিরেকশনটা ছিল ফ্রম দ্য টপ টু দ্য বটম। একজন সাক্ষী বলেছে, আমি স্বীকার করি, কিন্তু এখন কথাটা হলো এই গুলিটা কে করেছে এবং কার, এই যে এইটা যে হেলিকপ্টারের গুলি, হেলিকপ্টার গুলি তো নাও হইতে পারে। একটা লোক যদি ছাদের উপরে থাকে, 10 তলা ছাদের উপরে একটা লোক আছে, 10 তলা ছাদের উপর একজন লোক আছে, তার হাতে একটা উইপন আছে, যে উইপন দিয়া যদি সে গুলি করা হয় জাস্ট কি করে, আমি এইখান থেকে যদি এই জায়গাটা থেকে যদি এইভাবে গুলিটা করি, আমার হাতে একটা বন্দুক আছে, আমি গুলি করলাম, সেই গুলিটা এই জায়গায় একজন লোক বসা আছে বা একটা পাখি আছে, যাই আছে, কি দাঁড়াবে, তার মাথার উপরে পড়বে ও সেখান থেকে সে হয়ে যাবে। এই যে এটা শুধু যে হেলিকপ্টার ছুটতে পারে, কিন্তু এইটা যে হেলিকপ্টার দিকে হেলিকপ্টারের ছোড়া গুলিতেই সে মারা গেছে, এইটা প্রমাণ করতে হলে যে হেলিকপ্টারে অস্ত্রটা ছিল সে অস্ত্রটা পাইতে হবে, উদ্ধার করতে হবে। সেই অস্ত্রটার থেকে এই ম্যাগজিনে এই গুলিটা ছিল এবং সেই গুলিটাই এইরকম একটা গুলি ওই যার কাছ থেকে যে তার গুলির কারণে সে মৃত হয়েছে তার শরীর থেকে উদ্ধার হয়েছে। এই তিনটা জিনিস কমিউনিকেট করতে হবে, যতক্ষণ পর্যন্ত তিনটা জিনিসকে কমিউনিকেট করা না যাবে ততক্ষণ তো এটা বলা যাবে না। ওনার কনভারসেশনে তো সেটা আছে, ওনার কনভারসেশনের মধ্যে তো সেটা আছে না, কনভারসেশনে হেলিকপ্টার ব্যবহার করতে বলছে, হেলিকপ্টার ব্যবহার করতে বলেছে, কিন্তু হেলিকপ্টার বলে এ কথা বলে নাই যে হেলিকপ্টার দিয়ে গুলি করবেন, এ কথা কিন্তু নাই কনভারসেশন। উপর থেকে দিবে বলছে, উপর থেকে দিবা, সেটা সত্যি সেনা না মানে কথা বলছে উপর আমি তো তার জবাবে বলেছি না, আমি এখানে বলছি না আমার কথাটা, আমি কিন্তু বলেছি এই কথাটা যে 10 তলা থেকে একটা লোক যদি যে গুলিটা ওই বাচ্চার গায়ে লেগেছে বা যে ব্যক্তির গায়ে লেগেছে সেটা 10 তলা 20 তলার উপর থেকেও একটা লোক গুলি করতে পারে, সেটাও তো তীর্যক ভাবে গিয়ে তার গায়ে পড়তে পারে, তার মাথার উপর পড়তে পারে। আমার যুক্তি, আমি যুক্তিটা তারা বলেছে হ্যাঁ অর্ডার দিচ্ছি ইউজ করো, হেলিকপ্টার ইউজ করো, এখন এদিকে প্রসিকিউশন দেখিয়েছে যে মাথা দিয়ে ডাইরেকশন হয়েছে, সেইটা আমি তো বলেছি যে কিন্তু হেলিকপ্টার দিয়ে যে গুলি করেছে, আমি তো বলেছি সাবেক প্রধানমন্ত্রী তো এই কথা বলেন নাই যে হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলো, এই কথা কিন্তু বলেন নাই। হেলিকপ্টার ব্যবহার করতে বলছে, গুলি করতে বলে নাই। এখন আপনারা যদি বলেন যে গুলি করেছে, যদি মাননীয় আদালতের কাছে এরকম মনে হয় যে হেলিকপ্টার দিয়ে গুলি হয়েছে, সেই গুলিতে ওই বাচ্চারা মারা গেছে, সেটা যদি হয়
কিন্তু সেটা ওই হেলিকপ্টারে যে লোক যদি ধরে নিলাম যে হ্যাঁ হেলিকপ্টারে গুলি হয়েছে, তাহলে সে হেলিকপ্টারে যে লোকটা গুলি হয়েছে তার অপরাধ। আপনার এটা আমরা পেয়েছি। হ্যাঁ, কারণ সে প্রাইম মিনিস্টার তো তাকে বলে না যে হেলিকপ্টারে উঠে গিয়া তুমি অমুক বাচ্চাটাকে অমুককে গুলি করো, ছাত্রদলটাকে গুলি করো। আমি আমার আর্গুটা আমি করেছি। মাননীয় আদালত তো বিবেচনার দায়িত্ব তো আপনার, বিচারের এটা তো সিদ্ধান্তটা তো আপনার। আমি আমার জায়গা থেকে যেটা বলার আমি বলতে পারি। আর ওই যে লেথাল উইপন ব্যবহার করতে বলছে, কিন্তু লেথাল উইপন দিয়া বলে না যে ছাত্রদের উপর গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো, এটা বলে নাই। হ্যাঁ, এখন থেকে লেথাল উইপন ব্যবহার হবে, সামনে যেটাতে পাবে গুলি করে ফেলবে, সোজা গুলি করবে। তাই এত কথা বলেন, ওটা বলতে দেন। তো বলছে, তো বললে সেটা দেখবে। আমি তো মনে করি যে এইগুলা ঠিক না। আর তাছাড়া সেখানেও কথা আছে, ওই জায়গাটাও আমি আসবো, কিছু কথা আছে। আমি তো সে জায়গাটায় ওই যে বক্তব্যটা সাক্ষীতে আসবে, তারপরও যখন কথাটা আসছে সেখানে আমি কথাটা বলতে চাই। corroboration আছে, there is a corroboration of the directions to use drones, helicopters, lethal weapons. Accordingly, weapons were used. These were installed, and patients of having injuries from the lethal weapons. আচ্ছা, আমার এই জায়গাটা আমার বক্তব্য, এই তামিম সাহেব যে কথা বলেছে এইটার জবাবে আমি বলি। আমি এই যে ভিডিও, যে ভয়েস রেকর্ডটা, অডিও ভয়েস রেকর্ডটা যেটা, সেটা তো পরীক্ষিত হয়েছে, সিআইডির এক্সপার্ট দ্বারা পরীক্ষা হয়েছে। আমি কিন্তু সেখানে বলেছিলাম একটা কথা, সাক্ষীকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ছাড়া এই ভয়েস রেকর্ডটা আরো কারো দ্বারা কি ফরেন্সিক পরীক্ষা হয়েছে কিনা? উনি বলেছে হয় নাই। তাহলে এইখানেও এইটা একটা ইন্টারন্যাশনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরকম একটি গুরুতর একটি বিষয় যে আমি যে অডিও রেকর্ডটা এক্সামাইন হইলো, ফরেন্সিক একটা রিপোর্টও দিল, সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন? মাননীয় আদালতের কাছে এই প্রশ্নও আসতে পারে, আসবে কি না সেটা আমি জানি না। আমার পক্ষে মনে হয়, আমি এই সন্দেহ মাননীয় আদালতের কাছে ঢুকিয়ে দিতে চাই যে লেথাল উইপন ব্যবহার করার পরে যে ফরেন্সিক রিপোর্টটা হয়েছে, এই রিপোর্টটা আরেকটি উচ্চতর অথবা সমপর্যায়ের আরেকটি পরীক্ষা দ্বারা ওটাকে ক্রস ম্যাচিং করা উচিত ছিল। রাষ্ট্রপক্ষ তা করেন নাই। বিবিসি একটা রিপোর্ট আমরা দেখেছি, তারা বলেছে যে আমরা আমাদের একটা নিরপেক্ষ ইয়ে থেকে কোম্পানিটার নামই হলো এয়ারশট। বিবিসি বলেছে, বিবিসি আল জাজিরা, আপনারা এটা হয়তো আসবে অনারেবল, বিবিসি আল জাজিরা যেই হোক না কেন, একটি ভয়েস রেকর্ডকে মানে এটাকে তো আরেকটি পরীক্ষা দ্বারা তারা নিজেরা বলেছে যে এটা আমরা করেছি এবং এটা পরীক্ষিত, এটা বলেছে তারা যে এটা ফরেন্সিক করা। এটা বিবিসি নিজে বলেছে। বিবিসি আমি যদি আজকে বলি যে যেটা বললেন যে বিবিসি দিয়ে হয়েছে, আল জাজিরা দিয়ে হয়েছে, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের যে রিপোর্টটা সেটা দিয়ে হয়েছে, সাক্ষীরা বলেছে। তারপর কতগুলা না, আমার কথা রইলো, আমি বিবিসিটা যদি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, দ্যাট ইজ আনাদার ম্যাটার। আমার কথা রইলো, যেটা বিবিসি একটা আলাদা সংস্থা, সে করেছে, তারটা যে সঠিক সেটা মাননীয় আদালত কিভাবে নেবেন? আপনার ভিতরে তো এই প্রশ্ন আসতে পারে যে বিবিসি করেছে সেটা সঠিক করে না, শেখ হাসিনার বিরুদ্ধে চরণ করে সঠিক হতো, সেটা বলেন। হ্যাঁ, কাকে দিয়ে করলে সঠিক হতো? ওই বিবিসি রিপোর্টটা, বাংলাদেশের যে রিপোর্টটা, যে ফরেন্সিক রিপোর্টটা, বা যা অন্য যারাই করুক, আমার কথা রইলো এটা ক্রস ম্যাচিং হওয়া উচিত ছিল। ক্রস ম্যাচিং হইলে যদি দেখা যেত দুইটাই এক, তাহলে অ্যাকসেপ্ট হতো। যেহেতু কোনো রিপোর্টই ক্রস ম্যাচিং হয় নাই, অতএব এইটাকে
গ্রহণ করার মাননীয় আদালতের এটা একটা কালিমা লেপন হয়েছে। গ্রহণ করা যাবে না এরকম কোনো আইন আছে কিনা দেখেন। না, আমার কথা হলো, আমি তো এই কথাটা বলেছি গ্রহণ করা যাবে না এই কথা, কিন্তু আইনের কথা আসিনি আমি। একটি কালিমা লেপন হয়েছে এর দ্বারা। মাননীয় আদালত যদি মনে করেন যে আপনার ভিতরে যদি এই সন্দেহটা আসে, আসলেই তো এটা আমার মধ্যে আসতে হবে। হ্যাঁ, আমি তো সেইটাই আপনার ভিতরে সন্দেহটা দেওয়ার চেষ্টা করতেছি। না আসলে না আসবে, না আসলে আপনার কাছে না আসতে পারে, কিন্তু আমি সেইটাই দেওয়ার চেষ্টা করতেছি। মূল আর্গুমেন্টটা হলো যে এইটা আরেকটা নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে এটা পরিস্থিতি করানো দরকার ছিল। আমার বক্তব্য হলো যে দরকার ছিল কি কারণ, এই কারণে কি কোনো বার আছে যে এটা অ্যাকসেপ্ট করা যাবে না বা একাধিক করতে হবে এটা বিশ্বাসযোগ্য করা। আমি এখানে এই প্রসঙ্গটা জবাব একটু বলি। সৃষ্টির শুরু থেকে, যেদিন থেকে কাজীর বিচার শুরু হইল, সেদিন থেকে 3 জন সাক্ষীর একটা প্রশ্ন আছে শুরু হইতে। 3 জন সাক্ষী, যদি পুরুষ সাক্ষী হইলে 3 জন, মহিলা হইলে 6 জন। যদি একজন সাক্ষী, একজন পুরুষ সাক্ষী, বনাম 2 জন মহিলা সাক্ষী। এটা সৃষ্টির শুরু থেকে কাজীর বিচার থেকে শুরু হয়েছে। যে কোনো সাক্ষী একজন বলল, আর সে একজনের উপরই হ্যাঁ আইনে আছে যে একজনকেও যদি বিশ্বাসযোগ্য মনে হয়, আমি আইনের বাইরে যেতে পারবো না। একজনকেও যদি বিশ্বাসযোগ্য মনে হয়, একজনের কথার উপরেও একজন আসামিকে সাজা দেওয়া যাবে, এখানেও পারবেন। কিন্তু আমার কথা রইল যে সৃষ্টির শুরু থেকে যে একটা ব্যাপার আছে, একের সঙ্গে করোবোরেশন। এই যে করোবোরেশনটা তখনই হয় যখন একজনের সাথে একজনের ম্যাচিং হয়। তাহলে করোবোরেশনটা কেন আছে আইনে? আইনে আসি তো এই জন্য যে একটি রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা কে দিয়েছে? বাংলাদেশের রিপোর্টটা কে দিয়েছে? বাংলাদেশ সরকারেরই লোক। যে সরকারের বর্তমান সরকার, আর যে সরকারের বর্তমান সরকারের মধ্যে আন্দোলনকারীদের লোকেরা আছে। অতএব মাননীয় আদালতের কাছে এই সন্দেহের সৃষ্টি হইতে পারে, আমার ভিতরে হয়েছে। আমি সেইটাই মাননীয় আদালতের কাছে ডেলিভার করার চেষ্টা করতেছি যে মাননীয় আদালতের কাছে ওই সন্দেহটা হইতে পারে যে এই একই সরকারের আমলের যেহেতু রিপোর্ট, অতএব এটা ম্যানিপুলেট হইতে পারে। আপনারা তো বলেন নাই, চ্যালেঞ্জ করেন। আমি ইয়েতে সাক্ষীকে বলেছি, যখন রিপোর্টই হচ্ছে তখন রিপোর্ট হলো, রিপোর্ট আসলো, পরীক্ষা হলো, এই যে আফটার অল দিস থিংস হ্যাভ বিন ডান, তখন তো আমার কোনো করার সুযোগ নাই। আমি পারতাম সাক্ষীর সময় এসে বলতে পারতাম। ইউ ought to be in Bangladesh, you ought to remain here, you ought to have contested, you ought to have challenged, and you could seek further examination by any other authority, whichever you deem. ইনভেস্টিগেটিং পিরিয়ডে আসামির কিছু করার আছে, কোন সুযোগ আছে? আপনি আসবেন না, আপনি চ্যালেঞ্জও করবেন না, কন্টেস্টও না মাই লর্ডশিপ, আমি এইটা বলি যে ইনভেস্টিং পিরিয়ডে আমি কিভাবে করব? আমি চ্যালেঞ্জ করেছি কখন? যখন সাক্ষীর পর্যায়ে এসেছে। সাক্ষীদেরকে বলছি, বলেছি যে আপনি এটা ক্রস ম্যাচিং করেন না, এটা চাই না। ফার্দার ইনভেস্টিগেশন কখন? There must be some lacking or some loopholes or deficiency in the report. Then you can see further investigation or investigation by any other third party or any foreign examiner, etc. আমি চাই না এই কথা সত্য। You did not point towards any deficiency of the report. বলেন না যে এই রিপোর্টটা ওই জায়গায় এইভাবে পরীক্ষা ঠিক হয় না, the examination process was not proper, procedure was not proper, examination was not just and fair, বলেন না তো না। আমি এইভাবে বলেছি যে এই যে ইয়েটা, যে রিপোর্টটা, এটা অন্য কোনো অ্যানাদার কোনো প্রতিষ্ঠান বা ইয়ার দ্বারা পরীক্ষা করানো হয় নাই। সেটা যদি আপনার প্রয়োজন না হয় কেন করবে? আপনি করতে পারতেন, যেটা ডাউটফুল, এই কারণে আপনারা ফার্দার এইটা পরের থেকে প্রয়োজন অনুভূত হতে হবে। তো আমি এই সময় এই জায়গাটায় আপনার এইটা ঠিক আছে যে ট্রায়ালের সময় আমি এই দরখাস্ত দিয়ে বলতে পারতাম, এটা আমি বলি নাই। কিন্তু আমি বলি নাই দেখে যে মাননীয় আদালত যে আমার এগেনস্টেই যাবেন এমনটা নাও হইতে পারে। আমি কত কিছুই তো বলি নাই, এর কত কথা আছে এর মধ্যে যেগুলি হয়তো আমার অবসরে রয়ে গেছে, যেগুলো আমার বলা উচিত ছিল। কিন্তু লার্নেড মানে লর্ডশিপের কিন্তু একটা দায়িত্ব আছে যে আপনাকে আমি যদি নাও বলে থাকি কোনো কথা, কোনো ডিফেন্স কোনো জায়গায় যদি নাও নিয়ে থাকি,
লর্ডশিপের দায়িত্বটা হলো এইখানে, আপনি যদি দেখেন যে আমার এই জায়গাটা বলা হয় নাই, কিন্তু এই বলাটাতে না বললেও এই জায়গাটা আসামির পক্ষে যায়, সেইটাকে মাননীয় আদালত রেফার করে। হ্যাঁ, এটা যদি মিস্টেকেন হয়, এরোনিয়াস হয়, কোয়েশ্চেনেবল হয়, হ্যাঁ, deficient হয়, in that case we can raise the question. Otherwise বলবো কেন? না সে এই যে আপনি সাবমিট করছেন, you are doing well, আমি কেন বলবো যে you are not fit to do this, you should be excluded and some other one should be added, আমি কেন বলবো? না, সেটা বলবেন না, কথাটা আমার আমার তো কাজ করছেন, করে যাচ্ছেন, you don't find any lacuna. It's okay, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখা যায় যে মামলায় কোনো জায়গায় আমার একটা ঘাটতি পূরণ করা উচিত ছিল, আমি করিনি, কিন্তু মাননীয় আদালত কিন্তু ওই জায়গাটাকে কাভার করে, আপনি কিন্তু সেই সুযোগ আছে আপনার, সেটা তো কনসিকুয়েন্স আপনাকে সাফার করতে হবে। আপনি তো করেন নাই, করা উচিত ছিল, করেন নাই, না সবসময় আমার সাফার করতে হবে না। আইন যদি মনে করেন যে লার্নেড কোর্ট যদি মনে করেন যে এই জায়গাটাই আমরা তো মনে করছি না, আমাদের যে অথরিটি রিপোর্ট দিয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছে, সেটা there was examination in chief, he was testified and he was cross-examined, and we have gone through the report. We did not find any lacuna there. যদি মনে হয় আপনার কাছে লেগুনা নাই, যদি point out করে দেন যে there is the lacking or deficiency and the tribunal ought to have done something. আমি তো লেগুনা ওই জায়গায় দেখতে পাচ্ছি যে রিপোর্ট ঠিক আছে, ঠিক থাকলে আপনাদের লার্নেড লর্ডশিপ যদি মনে করেন যে রিপোর্ট ঠিক আছে, তাহলে তো আমার কিছু বলার নাই আর।